আচ্ছা, আশা করি আমার কথা আপনারা ঠিকভাবে শুনতে পাচ্ছেন। আমাদের আজকের ক্লাসটা শুরু হবে। আমি আপনাদের একটা ভিডিও দেখাবো যেটা আমাদের লেকচারের সাথে রিলেটেড। সো আমি সেটা একটু শেয়ার করছি। এই এই হচ্ছে সে ভিডিওটা। আশা করি সবাই দেখতে পাচ্ছেন। সাউন্ড শোনার দরকার নেই, জাস্ট হচ্ছে আমরা একটু খেয়াল করব আজকে আমরা যে টপিকটা পড়ব সেই টপিকের সাথে এটার একটা রিলেশন আছে। অর্থাৎ ম্যাক্সিমাম জিনিসটাই এখান থেকে হচ্ছে আমাদের একটু বুঝতে হবে। এখানে আমরা ছবিতে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা শিপ আছে এবং শিপটা ওয়াটারের উপরে আছে, ভাসতেছে। সো যখন ভাসে তখন অ্যাকচুয়ালি তার আর কি কি ঘটনা ঘটতে পারে সেখানে সেটা একটু আমরা দেখব। আচ্ছা, একটা পয়েন্ট প্রথমে দেখতে পাচ্ছেন জি এবং বি, ঠিক আছে? জি এবং বি, তো যারা আর কি রেগুলার ক্লাস করেন তারা হয়তো ইতিমধ্যে জানেন যে এখানে যে জি পয়েন্টটা আছে এটা হচ্ছে আমাদের যে টোটাল যে শিপটা আছে এটার সেন্টার অফ গ্র্যাভিটিটাকে বোঝানো হচ্ছে। আর পয়েন্ট বিটা হচ্ছে সেন্টার অফ বাউন্সি। হ্যাঁ, যে অর্থাৎ যেই পয়েন্টটাতে এই ফ্লুইড আপওয়ার্ড ফোর্স অ্যাপ্লাই করবে, তাই না? ফ্লুইডটা হচ্ছে আপওয়ার্ড ফোর্স অ্যাপ্লাই করবে যেই পয়েন্টটাতে, সেই পয়েন্টটা হচ্ছে এই বি। আর জি পয়েন্টটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি অফ দি শিপ। এখন যখন এই শিপটা পানিতে ভাসে তখন এই শিপের অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হয়। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বলতে বোঝাচ্ছি যে শিপটা একবার ডানে এবং একবার বামে মুভমেন্ট করে। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এই যে একবার ডান দিকে মুভমেন্ট করলো, সিমিলারভাবে এটা বাম দিকেও করবে। তো এই মুভমেন্টের করার যে কারণ, এটা ন্যাচারালি হয়। সো এই মুভমেন্ট করার কারণে ওই যে সেন্টার অফ বাউন্সি, অর্থাৎ যেই পয়েন্টে ফ্লুইড কি করবে, একটি আপওয়ার্ড ফোর্স উপরের দিকে দিবে, তখন সেই পয়েন্টটা এই ডানে বামে মুভ করার কারণে সরে আসে। যেমন বি পয়েন্ট থেকে আগে ছিল বি পয়েন্ট, এখন চলে আসছে বি ওয়ান পয়েন্টে, ঠিক আছে? বি পয়েন্ট থেকে বি ওয়ান পয়েন্টে চলে আসছে। সে সিমিলারভাবে সে বাম দিকেও একইভাবে মুভ করবে। এখন এটা কেন দেখানো হচ্ছে সেটা একটু বুঝি। এই বি পয়েন্টের যখন আমরা একটা লাইন অফ অ্যাকশন ড্র করব, এই যে ডটেড লাইন দ্বারা লাইন অফ অ্যাকশন বোঝানো হচ্ছে। এখন এই লাইন অফ অ্যাকশনটা যখন একটি পয়েন্টে ইন্টারসেক্ট করবে, ওই যে দেখেন এম পয়েন্ট মেটা সেন্টার, এই পয়েন্টটাতে কি করবে, ইন্টারসেক্ট করবে। এখন এই মেটা সেন্টার অ্যাকচুয়ালি জিনিসটা কি ছিল, আমি যে প্রথমেই যখন কথাগুলো বলা শুরু করলাম যে এই যে শিপ সেটা হচ্ছে পানিতে ভাসছে, তাই না? এবং ভাসাই উচিত। এখন যখন এটা এই ফ্লোটিং কন্ডিশনে আছে তখন এই এই ফ্লুইডের এই শিপটা একবার ডান দিকে একবার বাম দিকে মুভমেন্ট করবে, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হবে। তাহলে এই ডিসপ্লেসমেন্টের সময় যে কোনো একটা পয়েন্টকে কেন্দ্র করে সেই ডিসপ্লেসমেন্টটা ঘটাবে, আর সেই পয়েন্টটাই হচ্ছে মেটা সেন্টার। আবারও বলছি, এভাবে যদি চিন্তা করেন যে আপনার হাতে একটা পেন্ডুলাম আছে, পেন্ডুলাম আশা করি সবাই বোঝেন, দোলক, তাই না? দোলকের মতো। সো আপনি ওই সুতাটা যেইখানে হাতে ধরে রাখেন, পেন্ডুলামের যে হচ্ছে সুতাটা সেটা হাতের যেখানে ধরে রাখেন, তারপর পেন্ডুলামটা একবার ডান দিকে একবার বাম দিকে মুভমেন্ট করে, তাই না? তাহলে আপনার হাতের যে পয়েন্টটা তাকে কেন্দ্র করে এই দোলকটা ডান দিকে এবং বাম দিকে মুভমেন্ট করে। তো এই শিপের বেলায় শিপ যখন পানিতে ভাসে তখন তার এই লেফট এবং রাইটের যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট সেটাও কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে হবে। সেই নির্দিষ্ট বিন্দুটাকেই আমরা এই মেটা সেন্টার বলে থাকি। এবং সেই মেটা সেন্টারটা কেন এই এম পয়েন্ট দিয়ে যাচ্ছে সেটাও একটু দেখালাম, যে আমাদের সেন্টার অফ বাউন্সিটা যখন এই লেফট রাইট করে তখন কিন্তু সে চেঞ্জ হয়ে আসে।
ঠিক আছে। আর জি পয়েন্ট যেটা ছিল সেই জি পয়েন্টটা কিন্তু কনস্ট্যান্ট, সবসময় একই জায়গায় থাকবে, কারণ সেন্টার অফ গ্র্যাভিটি তো আর চেঞ্জ হচ্ছে না। শুধুমাত্র চেঞ্জ হচ্ছে যে আমার যেই পয়েন্টে এই আপওয়ার্ড ফোর্সটা কাজ করছে সেই পয়েন্টটা চেঞ্জ হচ্ছে, কারণ আমাদের যে শিপ, যেটা জাহাজ, সেটা যখন পানিতে ভাসে সেটা একবার রাইট সাইডে একবার লেফট সাইডে হালকা পরিমাণে টিল্ট হয়, এই কারণে। তো আশা করি এটা বুঝতে পারছেন, যতটুকু বুঝেছেন। এরপর আমরা হচ্ছে একটু লেকচারে ফিরে আসি। আশা করি আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আমরা এইমাত্র যেই জিনিসটা দেখালাম আমি, সেটা হচ্ছে এক্সাম্পল 3.3, এই মেটা সেন্টার জিনিসটাকে বোঝানোর জন্য। এখানে আপনারা এ এবং বি দুইটা ছবি দেখতে পাচ্ছেন। এখানে শুধুমাত্র সেই শিপটা আর কি, এভাবে জাহাজটা ওভাবে আঁকা নেই। তো জাহাজ না হলেও যে কোনো বডির ক্ষেত্রে আমরা এই জিনিসটাকে এভাবে বলতে পারি। জাহাজ দিয়ে দেখানোর কারণ হচ্ছে যাতে আপনারা বিষয়টাকে একটু বড়োভাবে চিন্তা করেন। সো এখান থেকে শুরু হচ্ছে এক্সাম্পল না, অ্যাকচুয়ালি 3.3 যে প্যারা। তো বলেছে যে হোয়েন এভার এ বডি, সেটা বডি বলতে যে কোনো ম্যাটেরিয়ালকেই বোঝানো হচ্ছে, যে কোনো একটা অবজেক্ট, সেটা জাহাজই হবে তা কিন্তু না। ফ্লোটিং ইন এ লিকুইড, যখন লিকুইডের উপরে ভাসতে থাকে, সো এটা কি করে, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট পায়। একবার ডানে একবার বামে মুভমেন্ট যে করছে সেটাকে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বলছি আমরা। ইট স্টার্টস অসিলেটিং, অসিলেটিং তো বুঝেন, যে দুলছে যেটা, সেটাই হচ্ছে এই বিষয়টাকে আর কি অসিলেটিং বলে। হয়তো ফিজিক্সে আর কি ভালো মতো এই জিনিসটাকে ব্যাখ্যা করা হয়। সো ইট স্টার্টস অসিলেটিং অ্যাবাউট সাম পয়েন্ট। ওই যে বললাম যে আপনার হাতে যদি সুতা থাকে এবং আপনি যদি একটা পেন্ডুলামকে লেফট এবং রাইটে মুভমেন্ট করান, সেই ক্ষেত্রে আপনার হাতের যে পয়েন্টটাতে ধরে রেখেছেন সেই পয়েন্টটাই হচ্ছে কি কেন্দ্র। তো এইখানে সেই যে কেন্দ্র, সাম পয়েন্ট, এই পয়েন্টটাকে বলা হচ্ছে মেটা সেন্টার। আবারও বলছি মেটা সেন্টার। তো একটু আগে যে ভিডিওটা দেখলেন সেই ভিডিওতেও কিন্তু সেই মেটা সেন্টারের কথাটাই বলা হয়েছে। এবং ভিডিওটার যদি সব কিছু বাদ দিয়ে শুধুমাত্র ওই মেইন বিষয়টুকুতে ফোকাস করি, যেমন এই যে এম, তাই না, তারপরে হচ্ছে জি, জি, তারপরে হচ্ছে বি এবং বি ওয়ান। জি হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি সিজি, এম হচ্ছে মেটা সেন্টার, এবং মেটা সেন্টার জিনিসটা কি সেটাও আপনারা হয়তো বুঝে ফেলেছেন, যে যাকে কেন্দ্র করে আমার এই বডি ফ্লুইডের মধ্যে কি করবে, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ঘটাবে। আর বি এবং বি ওয়ান কখন তৈরি হচ্ছে, বি হচ্ছে সেন্টার অফ বায়ান্সি, অর্থাৎ যারা আগের ক্লাস ঠিকমতোভাবে করেননি তাদের জন্য একবার একটু বলে দিচ্ছি। ধরেন এই হচ্ছে আমাদের ফ্লুইডের সারফেস, এখন এই সারফেসের ভেতরে একটা অবজেক্ট বা বডি দেয়া আছে। এখন এই বডিটার এতটুকু অংশ নিচের দিকে আছে, নিচের দিকে বলতে পানির ভেতরে, তাই না। তো এখন ফ্লুইড কি করে, ফ্লুইড যেই কাজটা করে সেটা হচ্ছে যে এই পয়েন্টের এই যতটুকু অংশ নিচে আছে সে নিচ থেকে একটি ফোর্স অ্যাপ্লাই করে, সেটাকে বলি আমরা আপওয়ার্ড ফোর্স, যার জন্য বস্তু পানিতে ভেসে থাকে। ঠিক আছে, আপওয়ার্ড ফোর্স। এখন সেই আপওয়ার্ড ফোর্স যখন কাজ করে তখন সে একটা নির্দিষ্ট বিন্দুতে কাজ করে। তো সেই নির্দিষ্ট বিন্দুটা হচ্ছে এই যে এখানে লাল কালি দিয়ে বোঝালাম, এবং সেই নির্দিষ্ট বিন্দুটাই হচ্ছে বি পয়েন্ট। কি পয়েন্ট, বি পয়েন্ট। বি পয়েন্ট মানে হচ্ছে সেন্টার অফ বায়ান্সি। এই চ্যাপ্টারের শুরুতেই সেই জিনিসটা ব্যাখ্যা করা হয়েছিল, যারা ফ্রাইডেতে ক্লাস করেছেন আর তাদের সাথে এই বিষয়টা শেয়ার করা হয়েছে এবং তারা ভালো মতোই বুঝেছে। আর যাদের সাথে ক্লাস নিতে পারেনি তাদের জন্য আমি একটি সুন্দর মতো ভিডিও অলরেডি রেকর্ড করে আপনাদের সিআরের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি। কাইন্ডলি একটু তার সাথে যোগাযোগ করে
এখনও যারা নেননি তারা নিয়ে নেবেন। আচ্ছা, তো সেন্টার অফ বায়ান্সিও বুঝলাম, এবং B1 এই পয়েন্ট দুটো কখন তৈরি হচ্ছে? B1 পয়েন্টটা হচ্ছে যখন সে কোনো একটা দিকে টিল্ট হচ্ছে, তাই না, ডান দিকে অথবা বাম দিকে। তো এই হচ্ছে বিষয়। এখন তাহলে আমাদের টোটাল পয়েন্ট কয়টা? একটা যদি স্ট্রেট লাইন নেই, যখন বস্তুটা সরাসরি স্থির আছে, বস্তুটা স্থির অবস্থায় আছে, অর্থাৎ ডানে এবং বামে মুভমেন্ট করছে না, তখন পয়েন্ট কি কি? একটা পয়েন্ট হচ্ছে এম, একটা পয়েন্ট হচ্ছে জি, আর একটা পয়েন্ট হচ্ছে বি। জাস্ট আমরা একটা স্ট্রেট লাইন দিয়ে সেই পয়েন্টগুলোকে ডিনোট করলাম। এম পয়েন্টটা হচ্ছে মেটা সেন্টার, জি হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি, আর বি হচ্ছে সেন্টার অফ বায়ান্সি, যেই পয়েন্টে আমার ফ্লুইডটা আপওয়ার্ড ফোর্স অ্যাপ্লাই করবে। তো এতটুকু যদি আমরা সুন্দরভাবে বুঝে থাকি, সেই ক্ষেত্রে এখন আমাদের কিছু বিষয় জানতে হবে, যেমন হচ্ছে এই মেটাসেন্ট্রিক হাইট, এই জিনিসটা বলতে অ্যাকচুয়ালি কী বোঝায়? ডিটারমিনেশন অফ দি মেটাসেন্ট্রিক হাইট অ্যান্ড রাইটিং মোমেন্ট, এই দুটো জিনিস আমাদের এখান থেকে একটু বুঝতে হবে। দেখেন, ডেফিনেশন আকারে যদি লিখি, দ্য ডিস্টেন্স বিটুইন দ্য সেন্টার অফ গ্র্যাভিটি জি অ্যান্ড দ্য ফ্লোটিং বডি অ্যান্ড দ্য মেটা সেন্টার এম ইজ কল্ড দ্য মেটাসেন্ট্রিক হাইট। তার মানে জি এবং এম এর মধ্যে যে দূরত্ব, সেটাই হচ্ছে কি আমার মেটাসেন্ট্রিক হাইট। তাহলে কোনটা হবে? এই যে এইখান থেকে এতটুকু যে হাইট, এটাকেই আমরা বলবো মেটাসেন্ট্রিক হাইট। ক্লিয়ার? আচ্ছা, তাহলে মেটাসেন্ট্রিক হাইট বুঝলাম। এখন রাইটিং মোমেন্টটা অ্যাকচুয়ালি কি? রাইটিং মোমেন্টটা আমরা একটু হিসাব করে দেখব যে এখানে কিভাবে রাইটিং মোমেন্টটাকে বের করা হয়। আমরা হচ্ছে এখানে কয়েকটা ইকুয়েশন ডেরিভেশন করে দেওয়া আছে যদিও, কিন্তু আমরা সরাসরি সেই জিনিসগুলোকে ডেরিভেশন তো আমরা শিখবো না, আমরা শিখবো যে সেটাকে কিভাবে অ্যাপ্লাই করা যায়, তাই না? এক্সাম্পল 3.11 দেখতে পাচ্ছেন, এখানে বিএম দ্বারা বোঝানো হচ্ছে বিএম I/V। বিএম জিনিসটা কোনটা? ওই যে একটা আবার স্ট্রেট লাইন আঁকলাম, আঁকার পর পয়েন্টটাকে চিহ্নিত করলাম, একটা হচ্ছে এম, একটা হচ্ছে জি, আর একটা হচ্ছে বি। তাহলে এই যে বি এবং এম, এই দুজনের মধ্যে যে দূরত্ব, সেটা বের করার জন্য আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। এখন এখানে আই কি, ভি কি, সেটা আমরা একটু এক্সপ্লেন করব। আবার দেখেন জিএম, দেখেছেন 3.112 যে ইকুয়েশনটা, জিএম সমান সমান আবার লিখেছে যে বিএম প্লাস মাইনাস বিজি। ইকুয়েশনটা হচ্ছে জিএম ইজ ইকুয়ালস টু বিএম প্লাস মাইনাস বিজি। তাহলে জিএম কোনটা? মেটাসেন্ট্রিক হাইট, জিএম একটু আগে পড়লাম না, মেটাসেন্ট্রিক হাইট, সেন্টার অফ গ্র্যাভিটি থেকে মেটা সেন্টারের যে দূরত্ব, সেইটা। এখন জিএম সমান সমান লিখেছে বিএম প্লাস মাইনাস বিজি। এটা কখন হবে? এটা কখন হবে? দেখেন, প্রথমে আমি প্লাসটা বোঝাই যে কখন প্লাস হচ্ছে, কখন প্লাস হচ্ছে বিএম প্লাস বিজি, এই জিনিসটা কখন হচ্ছে? এখানে একটু হিসাব করেন, এই যে ডান পাশে যে ছবিটা আঁকলাম, দেখেন এখানে এতটুকু হচ্ছে বিজি আর এতটুকু হচ্ছে জিএম, তাই না? তাহলে এখন দেখেন, এইখানে যখন এই কন্ডিশনটা অ্যাপ্লাই হচ্ছে, তখন আমাদের যদি জিএমটা বের করতে হয়, জিএম, তাহলে কি করতে হবে? জিএম সমান সমান বিএম মাইনাস বিজি করতে হবে না? দেখেন তো তাহলে মেলে কিনা, যে আমার সম্পূর্ণ যে ডিসটেন্স, জি 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 সেটাই বলতে চাচ্ছি, যে আমার যে বি পয়েন্টটা, সেটা যদি জি এর নিচে থাকে, তখন আমার ইকুয়েশনে হবে বিএম মাইনাস হচ্ছে বিজি। আর যখন এই বি পয়েন্টটা জি এর উপরে থাকবে, দুইটাই কিন্তু হতে পারে, কারণ জি ফিক্সড, জি কিন্তু ফিক্সড, কিন্তু বিটা কিন্তু উপরে এবং নিচে দুই জায়গায় থাকতে পারে, তাহলে এখানেও বি চলে আসতে পারে, বি আর বি প্রাইম। তাহলে এখন প্লাস এবং মাইনাস কখন হচ্ছে সেটা আমরা এই ইকুয়েশন থেকেই বুঝে ফেলবো, যে এখানে
কখন আমরা প্লাস করব এবং কখন মাইনাস করব। যদি এই বি এর পজিশনটা উপরের দিকে চলে আসে, আবারও একটু আঁকি, যে কখন হচ্ছে মাইনাস হচ্ছে, কখন হচ্ছে প্লাস হচ্ছে আমাদের মেটাসেন্ট্রিক হাইট বের করার জন্য। যখন পজিশনে এইখানে হচ্ছে এম, এইখানে হচ্ছে বি, আর জিটা সবার নিচে, তখন কি করতে হবে? তখন আমার জিএম বের করার জন্য কি করতে হবে? জিএম বের করার সময় এই যে এতটুকু আর হচ্ছে এতটুকু, এই দুটোকে যোগ করতে হবে, বিএম প্লাস হচ্ছে বিজি। আর যখন আমার এখানে এম, এখানে জি আর এখানে বি হবে, তখন কিন্তু জিএম বের করার জন্য বিএম মাইনাস জিএম, দুঃখিত, বিজি, তাহলে কিন্তু আমি জিএমটা পেয়ে যাচ্ছি। তাহলে কখন এই জিএম এ প্লাস হবে এবং কখন মাইনাস হবে এই জিনিসটা বুঝতে পেরেছেন? এটা শুধুমাত্র আপনারা যখন এই যে সেন্টার অফ বায়ান্সি, যখন আমার সেন্টার অফ গ্র্যাভিটি থেকে উপরে থাকবে তখন একরকম হবে, যখন সেন্টার অফ গ্র্যাভিটি থেকে নিচে থাকবে তখন একরকম হবে। তো এটা সম্পূর্ণভাবেই ডিপেন্ড করবে যে আমাদের কতটুকু অংশ পানিতে সাবমার্সড অবস্থায় আছে সেটার উপরে। তো আর আমাদের যে রাইটিং মোমেন্ট বলতে বোঝাচ্ছি এই যে আমরা মেটাসেন্ট্রিক হাইট, এটা তো আমরা বুঝলাম মেটাসেন্ট্রিক হাইট। এখন রাইটিং মোমেন্ট কোনটা? ওই যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট যতটুকু অ্যাঙ্গেলের জন্য হচ্ছে, তো সেখানে তো একটা মোমেন্ট ক্রিয়েট হচ্ছে না? অ্যাঙ্গুলার যে রোটেশন, সেই রোটেশন তো একটা মোমেন্ট, রাইট? তাহলে সেই মোমেন্টটা বের করার জন্য আমাদের এই যে 3.313 এই ইকুয়েশনটা। সো এখানে কী কে আছে দেখেন, আর এম মানে হচ্ছে রাইটিং মোমেন্ট ইজিক্যালস টু গামা ইন্টু ভি ইন্টু জিএম ইন্টু হচ্ছে থিটা। থিটা হচ্ছে যত ডিগ্রি অ্যাঙ্গেলে সে মুভমেন্ট করছে। গামা তো আপনারা জানেনই, ভলিউমটা আমি এইমাত্র বলবো যে ভলিউম কতটুকু, যতটুকু পানির নিচে আছে ততটুকু ভলিউম। আর মেটাসেন্ট্রিক হাইট জিএম কীভাবে বের করতে হয় সেটা তো আমি এইমাত্র দেখালামই, বাকি সব কিছু আমাদের কাছে আছে। এখন এক্সাম্পল 3.3টা একটু ভালো মতো খেয়াল করেন। এক্সাম্পল 3.3, এখানে একটি শিপের কথা বলা আছে। হ্যাঁ বলেন স্যার। যখন শিপটা মুভ করতেছে স্যার, মানে ডান দিকে বা বাম দিকে মুভ করতেছে, তখন কি স্যার জি থেকে বি পর্যন্ত এটা স্যার 90 ডিগ্রি অবস্থায় কি হেলে যাবে স্যার? না, এখানে একটা কথা লেখা আছে 10 ডিগ্রির উপরে হতে পারবে না, যে when থিটা ইজ আপ টু 10 ডিগ্রি, 10 ডিগ্রির মধ্যে হলে আমরা এই ইকুয়েশনটা ইউজ করব। জি স্যার, এটাই জানার ছিল স্যার। তাহলে এক্সাম্পল 3.3 এখানে একটা শিপের কথা বলা আছে। তো শিপটা দেখেন দেখতে কীরকম হবে, হয়তো এখানে ছবি সহ দেয়া আছে, এই জন্য বুঝতে একটু সুবিধা হতে পারে। একটা শিপ আছে 20 মিটার লম্বা, 10 মিটার হচ্ছে তার প্রস্থ এবং 4 মিটার হচ্ছে তার ডিপ। দেখেন এখানে সেইটাই বলা আছে যে 10 মিটার হচ্ছে দৈর্ঘ্য, 4 মিটার হচ্ছে লম্বা অর্থাৎ তার হাইট। আর যেহেতু এটা একটা 2D অবজেক্ট, সো এটার এই যে এই দিকে হচ্ছে সেই 20 মিটারের একটা অংশ আছে আর কি এই পাশে, ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তো এরকম। এখন যেটা বলছে যে ইট হ্যাজ এ ড্রাফট অফ 2.5 মিটার। ড্রাফট বলতে কি বোঝাচ্ছে? ড্রাফট, it has a draft of 2.5 meter when floating in an upright position. Floating in an upright position, the center of gravity of the ship is on the axis of symmetry, অর্থাৎ একই লাইনে আছে, হ্যাঁ, axis of symmetry, 0.5 মিটার above the water surface। পানির সারফেস থেকে 0.5 মিটার উপরে কে আছে? সেন্টার অফ গ্র্যাভিটি জি আছে, জি। তাহলে এখন আপনাকে যেটা বুঝতে হবে যে প্রথমে এম, জি এবং হচ্ছে বি এইগুলো বের করে ফেলতে হবে। এম এর পজিশনটা আপনাকে দিয়ে দেয়নি, সেটা আপনি ইকুয়েশনের মাধ্যমে বের করবেন। হ্যাঁ,
আচ্ছা, তাহলে বি এবং জি এগুলো সম্পর্কে একটু আইডিয়া নিয়ে নেই যে এখানে বি এবং জি আমরা কিভাবে বের করব। খেয়াল করে দেখেন, আপনাকে বলে দিয়েছে যে ইট হ্যাজ এ ড্রাফট অফ 2.5 মিটার। এই কথাটার অর্থ হচ্ছে যে পানির সারফেস থেকে 2.5 মিটার নিচে বস্তুটার অবস্থান, অর্থাৎ বস্তুটার 2.5 মিটার অংশ পানির নিচে আছে। তার মানে টোটাল যে হাইট সেটা 4 মিটার, আর 2.5 মিটার হচ্ছে পানির নিচে আছে। তার মানে উপরে আছে কতটুকু? 1.5 1.5 মিটার। মিটার। তার মানে এই যে ড্রাফট কথাটার অর্থ দ্বারা এটা বোঝানো হচ্ছে। তাহলে এখন দেখেন, যদি পানির নিচে 2.5 মিটার থাকে, তাহলে সেন্টার অফ বাউন্সিটা কোথায় হবে? এই 2.5 মিটারের অর্ধেকে হবে, বি পয়েন্ট। 2.5 মিটারের অর্ধেকে হবে, এই হচ্ছে বি পয়েন্ট, এই যে বি পয়েন্ট। পানির নিচে আছে 2.5 মিটার, তাহলে সেন্টার অফ বাউন্সিটা হবে কতটুকু? তার অর্ধেক পজিশনে। তার মানে এই ভূমি থেকে 2.5 মিটার, 2.5 মিটারের অর্ধেক 2.5 মিটার ডিভাইডেড বাই 2, এতটুকু হচ্ছে উপরে আছে। তাহলে আমরা কিন্তু আমাদের যে সেন্টার অফ বায়ান্সি তার পজিশনটা ধরে ফেললাম। ঠিক আছে, বি পয়েন্টটা কোথায় আছে সেটা কিন্তু আমরা জেনে গেলাম। 2.5 মিটার হচ্ছে পানির নিচে আছে, তার মানে সেন্টার অফ বায়ান্সিটা হবে যতটুকু অংশ পানির নিচে আছে তার অর্ধেক, তার অর্ধেকে। তাহলে বি পয়েন্টটা আছে এই যে 2.5 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, আচ্ছা। এখন জি পয়েন্টটা কোথায় আছে? জি পয়েন্ট মানে হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি অফ দ্য শিপ। এই যে জি পয়েন্ট, এটা কোথায় আছে? 0.5 মিটার অফ দি ওয়াটার সারফেস, 0.5 মিটার অফ দি ওয়াটার সারফেস। তার মানে ওয়াটার সারফেস থেকে 0.5 মিটার উপরে, ওয়াটার সারফেস থেকে 0.5 মিটার উপরে। তাহলে দেখেন, বি পজিশন এবং জি পজিশন এই দুইটা কিন্তু আপনি পেয়ে গেছেন। আপনার এখন লাগবে হচ্ছে এম, মেটা সেন্টার কোথায়। এখন মেটা সেন্টার বের করার জন্য আমাদের যে ইকুয়েশনটা ছিল সেটা ছিল এই যে 3.11 ইকুয়েশন। কি ছিল? bm ইজ ইকালস টু আই ডিভাইডেড বাই ভি। আইটা কি? আইটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য প্ল্যান অফ দ্য শিপ, মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য প্ল্যান অফ দ্য শিপ অ্যাবাউট দ্য লঙ্গিটিউডিনাল অ্যাক্সিস। এখানে কিন্তু স্পষ্টভাবে কোন অ্যাক্সিসে নেবেন সেটা কিন্তু বলে দেওয়া আছে, লঙ্গিটিউডিনাল অ্যাক্সিস। তাহলে সেইভাবে যদি মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হয়, আমরা জানি কি, যেহেতু এটা একটা আমরা যে ফিগারটা দেখতে পাচ্ছি, আমরা যে ফিগারটা দেখতে পাচ্ছি সেই ফিগারে দেখেন মোমেন্ট অফ ইনার্শিয়া যদি আমাদের বের করতে হয়, তাহলে আমরা এটা তো জানি যে আই ইজ ইকালস টু বিএইচ কিউব বাই 12, তাই না? তাহলে বিএইচ কিউব বাই 12, এখন এখানে বি কে আর হচ্ছে এইচ কে, সেটা কিভাবে বের করব? এখানে বি ধরা হয়েছে স্যার 20, বি ধরা হয়েছে 20, আর 10 ধরা হচ্ছে কিসে? এইচ কে। যেহেতু লঙ্গিটিউডিনাল এক্সিস বরাবর ধরছে, তাই আমাদের বিটা হচ্ছে 20 আর 10 হচ্ছে কি? বি। তাহলে এখান থেকে আমরা এই প্লেনের কি আনতে পারবো? মোমেন্ট অফ ইনার্শিয়া। এই যে দেখেন, এখানে একটা ছবি নেন, এখানে আঁকেন, আঁকার পর এক পাশে হচ্ছে 20 মিটার আর এক পাশে হচ্ছে 10 মিটার। এইটাই তো প্ল্যান। উপর থেকে দেখলে এইটাই দেখতে পারবেন ক্রস সেকশনে। এখন যেহেতু লঙ্গিটিউডিনাল এক্সিস বরাবর যাচ্ছে, তাহলে লঙ্গিটিউডিনাল লং এক্সিস কোনটা? এইটা, এই বরাবর। তাহলে এই বরাবর যখন আপনি নেবেন, তখন এটার যদি মোমেন্ট অফ ইনার্শিয়া বের করেন, তাহলে 20 ইন্টু হচ্ছে 10 কিউব ডিভাইডেড বাই হচ্ছে 12। ওই অ্যানালিটিক মেকানিক্সের একটু সূত্রগুলোকে একটু মাথায় নাড়াচাড়া দিতে হবে, তাহলে এই জিনিসটা ভালো মতো বুঝে ফেলবেন। তো যেটা বলা আছে সেই অনুযায়ী এটা করলাম। এখন মোমেন্ট অফ ইনার্শিয়াটা যখন বের হয়ে যাবে, মোমেন্ট অফ ইনার্শিয়াটা যখন বের হয়ে যাবে, দেখেন আরেকটা কি বের করতে বলেছে?
ভলিউম, রাইট? ভলিউম বের করতে বলেছে। কোন ভলিউম? এখানে যদি আমি সব কিছু একটু মুছে ফেলি, বেশি লেখালেখি হলে কমপ্লেক্স লাগতে পারে। পানির নিচে কতটুকু আছে সেটা বের করতে হবে, সেটা বুঝতে হবে। এতটুকু অংশ, এই যে নীল কালার দিয়ে বুঝাচ্ছি, তাহলে কতটুকু অংশ আছে? ডেপথ হচ্ছে 2.5 মিটার, আর ক্রস সেকশন কত? 10 ইন্টু 20। তাহলে এই যে 20 ইন্টু 10 ইন্টু হচ্ছে 2.5, তার মানে এই যে এতটুকু অংশ পানির নিচে আছে। তাহলে এটা হচ্ছে সেই সাবমার্সড অবস্থায় তার ভলিউম, সাবমার্সড অবস্থায় তার ভলিউম। তাহলে এখানে যে বিএম এখন আমাদের বের করতে হলে আই ডিভাইডেড বাই ভি, আই ডিভাইডেড বাই ভি, তাহলে আই ডিভাইডেড বাই ভি করলে আমরা দেখেন সুন্দর মতো 3.33 মিটার পেয়ে যাব। এখন এই রেজাল্টটা দ্বারা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? এখানে যদি একটা এম পয়েন্ট নেওয়া হয়, এম, এই যে এই পয়েন্ট এম, তাহলে এই যে এম পয়েন্ট থেকে আমার এই বি পয়েন্টের যে দূরত্ব, এইটা হচ্ছে 3.33 মিটার। তাহলে এখন দেখেন জি পয়েন্ট কোথায় সেটা আপনি জানেন, বি পয়েন্ট কোথায় সেটাও আপনি জানেন, এম কোথায় সেটাও আপনি জানেন। তাহলে এখন আপনার কি লাগছে? তাহলে বিজি, এই দূরত্বটা কিভাবে আমরা নিব? এই দূরত্বটা বিজিটা কিভাবে হিসাব করব? বিজিটা হচ্ছে এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব, তাই না? আচ্ছা, এখন আমি যদি ধাপে ধাপে আগাই, যে সাপোজ এইখানে কি আছে, এইখানে কি আছে, এইখানে কি আছে, একটু ভালো মতো খেয়াল করেন। এতটুকু অংশ 2.5 মিটার, এতটুকু অংশ কি 2.5 মিটার, এবং এইটা হচ্ছে পানির সারফেস। তাহলে পানির সারফেসের নিচে আছে কতটুকু? 2.5 মিটার। তাহলে বি এর পজিশন কত? 2.5 মিটারের অর্ধেক। তার মানে 2.5 মিটারের অর্ধেক হলে কত হবে? 2.5 ডিভাইডেড বাই হাফ, 1.25 1.25 0.5 ইন্টু হচ্ছে 2.5। তাহলে এটা পজিশনটা কতটুকু? এই যে এই পজিশনটুকু, ঠিক আছে? এখন এর সাথে শুধুমাত্র আমরা 0.5 যোগ করব, তাহলেই কি আমরা বিজি পেয়ে যাব। এই যে দেখেন 0.5। তাহলে এই যে বিজি আমরা পেলাম, সেটার ভ্যালু কত আসছে? 1.75, 1.25 প্লাস হচ্ছে 0.5। 0.5 কেন? কারণ পানির সারফেস থেকে সেন্টার অফ গ্র্যাভিটি অফ দ্য শিপ 0.5 মিটার উপরে আছে, কোশ্চেনে দেওয়া আছে। তাহলে টোটাল বিজি কত সেটা আমরা পেয়ে গেলাম 1.75। এখন দেখেন, এখন একটা কথা বলেছে যে যেহেতু বিএম বিজি এর থেকে বড়, দেখেন 3.33 ইজ গ্রেটার দ্যান 1.75, তার মানে এটা দ্বারা কি বোঝাচ্ছে? বিএম ইজ গ্রেটার দ্যান বিজি, সো জি ইজ অ্যাবভ বি, জি বি এর থেকে উপরের পজিশনে আছে। অর্থাৎ এই যে ছবিতে যেভাবে দেয়া আছে ঠিক এই পজিশনে আছে, বি এর পজিশন জি থেকে নিচে। তাহলে এখন যদি আমাদের জিএম বের করতে হয়, জিএম, জিএম বের করব, জিএমটা বের করি। তাহলে জিএম যদি বের করতে হয়, এই যে জিএম, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে এই টোটাল বিএম থেকে বিজিটাকে মাইনাস করতে হবে। এই হচ্ছে টোটাল বিএম, তাই না? আর এইটুকু হচ্ছে বিজি। তাহলে এখন যদি আমার জিএম বের করতে হয়, তাহলে কি করতে হবে? এই বিএম থেকে বিজিটাকে মাইনাস করতে হবে। তাহলে এখানে সেটাই করেছে, বিএম মাইনাস বিজি, 3.33 মাইনাস 1.75 ইজ ইকুয়ালস টু 1.58। তাহলে আমার এখানে মেটাসেন্ট্রিক হাইট জিএম, এটা কিন্তু আমরা বের করে ফেললাম। আর রাইটিং মোমেন্টের সময় দেখেন গামা ইন্টু ভি জিএম ইন্টু হচ্ছে থিটা। তাহলে দেখেন গামা এর ভ্যালু কত? গামা ইজ ইকুয়ালস টু হচ্ছে রো জি, গামা ইজ ইকুয়ালস টু রো জি, আগের মতো। তাহলে রো এর ভ্যালু 1000 আর জি এর ভ্যালু 9.81। আর ভলিউমের ভ্যালু কত এসেছে? এই যে 500 মিটার কিউব, তাহলে এখানে 500 লিখেছে। জিএম এর ভ্যালু কোথায় এসেছে? এই যে জিএম 1.58 ইন্টু, এখন দেখেন ওই যে থিটা এর ভ্যালু 10 ডিগ্রি বলে দিয়েছিল, 10 ডিগ্রি, তাহলে সেটাকে রেডিয়ানে কনভার্ট করা হয়েছে। তাহলে 10 ডিগ্রি সমান সমান 10
π/180। তাহলে এখান থেকে যে ভ্যালুটা আসলো এইটাই হচ্ছে সেই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের জন্য যে মোমেন্টটা ক্রিয়েট হচ্ছে সেই মোমেন্টটাই হচ্ছে ভ্যালু, রাইটিং মোমেন্ট। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আপনারা এই ম্যাথের কোথাও কোনো কিছু আটকে যাচ্ছেন কিনা, বা আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, যদি কোনো প্রশ্ন না থেকে থাকে ভালো, তার মানে বুঝাতে মোটামুটি সমর্থ হয়েছি। এখন আমরা পরের পয়েন্টটায় যাই। আচ্ছা, এখানে দেখেন পরের পেজে আছে যেমন স্টেবল ইকুইলিব্রিয়াম, আনস্টেবল ইকুইলিব্রিয়াম, নিউট্রাল ইকুইলিব্রিয়াম, দেখতে পাচ্ছেন? তো এই পয়েন্টগুলো একটু পড়ে শোনায় যে কি আছে এখানে, জাস্ট একটু সিম্পল লজিক। বলছে যে এ বডি ইজ সেড টু বি স্টেবল, একটা বডি স্টেবল ইকুইলিব্রিয়ামে আছে কখন? ইফ ইট রিটার্নস ব্যাক টু ইটস অরিজিনাল পজিশন হোয়েন ইট ইজ গিভেন এ স্মলার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। বুঝতে পেরেছেন? যদি সে অরিজিনাল পজিশনে চলে আসে, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট দেওয়ার পরও সে অরিজিনাল পজিশনে চলে আসে, তাহলে সে স্টেবল কন্ডিশনে আছে। এখন এটা কখন হয়? দিস হ্যাপেন্স হোয়েন দ্য মেটা সেন্টার ইজ হায়ার দেন দ্য সেন্টার অফ গ্র্যাভিটি অফ দ্য ফ্লোটিং বডি। এই যে একটা ফ্লোটিং বডি আমি আঁকি এখানে, যেটা পানিতে ভাসছে। তো ফ্লোটিং বডির কি হবে? একটা হচ্ছে মেটা সেন্টার থাকবে, আর একটা কি থাকবে? এম থাকবে, তাই না? একটা থাকবে হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি, আর একটা থাকবে এম। এম মানে মেটা সেন্টার। তাহলে যখন এই জি এর থেকে এম এর পজিশনটা উপরে হবে, তখন স্টেবল ধরে নেওয়া যায়। এই যে এখানে লিখেছে যে দিস হ্যাপেন্স ওয়েন দ্য মেটা সেন্টার ইজ হায়ার দ্যান দি সেন্টার অফ গ্র্যাভিটি। দিস হ্যাপেন্স ওয়েন দ্য মেটা সেন্টার ইজ হায়ার দ্যান দ্য সেন্টার অফ গ্র্যাভিটি। ঠিক আছে? আনস্টেবলটা কি হবে? উল্টাটা, এম ইজ লোয়ার দ্যান দ্য সেন্টার অফ গ্র্যাভিটি। এম যদি সেন্টার অফ গ্র্যাভিটি থেকে নিচে চলে আসে, তখন দেখবেন যে আনস্টেবল কন্ডিশন। আর নিউট্রাল কন্ডিশন কোনটা? যখন এম এবং জি পজিশন একই, যখন মেটা সেন্টার এবং হচ্ছে জি এর পজিশন কি একই। এই যে মেটা সেন্টার কোয়েনসাইডস উইথ সেন্টার অফ গ্র্যাভিটি, যদি কোনো কারণে জি এবং এম একই পজিশনে চলে আসে, তখন দেখবেন যে ইটস এ নিউট্রাল ইকুইলিব্রিয়াম, এটা আর কি। ওকে, সো এখন এই ইকুইলিব্রিয়াম কন্ডিশনের উপর ডিপেন্ড করে আমরা একটা ম্যাথ দেখব, সেটার নাম হচ্ছে এক্সাম্পল 3.4। সবাই আশা করি মনোযোগ দিয়ে শুনছেন। এক্সাম্পল 3.4, এখানে একটা সুন্দর ছবি আঁকা আছে। পরীক্ষার সময় যেগুলোতে হচ্ছে ছবির দরকার হবে আমরা দিয়ে দেব, হ্যাঁ, যেটাতে ছবির দরকার হবে আমরা অবশ্যই দিয়ে দেব। সো বলেছে যে এ সলিড সিলিন্ডার অফ 3 মিটার ডায়ামিটার, একটা সলিড সিলিন্ডার দেখতে কেমন? উপর থেকে গোলাকার দেখতে, আর সামনে থেকে দেখতে কীরকম? এই যে এরকম। তো এই সলিড সিলিন্ডারটা কোথায় আছে? এটার ডায়ামিটার হচ্ছে 3 মিটার। এই ডায়ামিটারটা হচ্ছে 3 মিটার এবং এর উচ্চতাও কিন্তু 3 মিটার। এই যে হাইট হচ্ছে 3 মিটার। এখন বলছে যে ইট ইজ মেড আপ অফ এ ম্যাটেরিয়াল হুজ স্পেসিফিক গ্র্যাভিটি ইজ 0.8। এটার যে স্পেসিফিক গ্র্যাভিটি সেটা হচ্ছে 0.8। এটা একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ, যে স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া থাকলে আমরা কি করতে পারি। এখন অ্যান্ড ইজ ফ্লোটিং ইন ওয়াটার উইথ ইটস এক্সিস ভার্টিক্যাল, এবং এটা কি পানিতে ভাসতেছে, তাই না? তাহলে পানিতে ভাসা একটু আঁকাই যে কিভাবে পানিতে ভাসে এটা। প্রথমটা হচ্ছে আমি এরকম একটা ছবি আঁকবো, এই হচ্ছে তার নমুনা, এবং পানিতে ভাসতে হবে, তাই তো? আচ্ছা, এইটা হচ্ছে সেই সিলিন্ডারের টপ ভিউ, টপ ভিউ, আর এইটা হচ্ছে সাইড ভিউ, নিচেরটা। এখন পানিতে ভাসতেছে এর অর্থ হচ্ছে তার কিছু অংশ পানিতে আছে, তাই না? কিছু অংশ পানিতে আছে। কতটুকু আছে এটা তো জানি না, সরাসরি দেয়া নেই। কতটুকু আছে তা দেয়া নেই। এখন বলছে যে এই যে ভাসতেছে, এখন সে কি স্টেবল আছে নাকি আনস্টেবল আছে নাকি নিউট্রাল আছে? তাহলে স্টেবল আনস্টেবল এটা বোঝার জন্য আমাদের কি করতে হবে? ওই আগের মতো এম এবং জি এদের পজিশনগুলো বের করতে হবে। এম এবং জি এদের পজিশন বের করতে হবে। এখন
ধাপে ধাপে আগাই। প্রথম কথা হচ্ছে যে আমাদের তো এর সম্পর্কে আইডিয়া দিয়ে দিয়েছে যে এটা ডায়ামিটার এত আছে, হাইট এত আছে, এখন এটার স্পেসিফিক গ্র্যাভিটি কত দেওয়া আছে সেটা বলে দিয়েছে, কিন্তু কতটুকু পানির নিচে ভাসতেছে এই সম্পর্কে কি কোনো কথা দেওয়া আছে? কতটুকু অংশ পানির নিচে ভাসতেছে এটা কিন্তু দেয়া নেই, কিন্তু আমাদের একটা কথা দিয়েছে, সেটা হচ্ছে যে এটার স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 0.8। স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 0.8। এখন দেখেন সহজ ভাষায় যদি বুঝিয়ে বলি যে যদি এরকম থাকে যে কোনো একটার স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 0.8 এবং এটা পানিতে ভাসে, তখন দেখবেন যে তার টোটাল হাইটের ওই 0.8 অংশ পানির নিচে আছে। ডেপথ অফ ইমার্শন অফ দ্য সিলিন্ডার 0.8 ইন্টু হচ্ছে 3 কীভাবে আসলো? 3 হচ্ছে এটা টোটাল হাইট এইচ, তার মানে এই যে টোটাল এইচ 3 মিটার, এর 2.4 2.4 মিটার হচ্ছে পানিতে ভাসতেছে। এখন এটা কিভাবে পেলাম? এটাই বললাম যে স্পেসিফিক গ্র্যাভিটি যদি 0.8 হয়, তার মানে সেটা কি করবে? পানিতে ভাসবে, এবং পানিতে ওই 0.8 অংশ ভাসবে। এখন এটা কিভাবে আসলো সেটা যদি আমি আপনাদের কাছে একটু ব্যাখ্যা করতে চাই, এটা একটু মাথায় রাখেন। পরীক্ষার সময় এগুলো লিখতে হবে না, আপনারা জাস্ট এই যেখান থেকে এই সলিউশনটা শুরু করেছে অতটুকু লিখলেই হবে। বাট আপনাদের একটু বুঝিয়ে দেওয়ার জন্য যে কেন আমরা এই জিনিসটা করি, যে স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া থাকলে অতটুকু টোটাল অংশের অতটুকু অংশই কেন পানিতে ভাসবে। এই যে ডেপথ অফ ইমার্শন অফ দ্য সিলিন্ডার ইজ 0.8 ইন্টু 3 2.4 মিটার, কেন আমরা এটাকে সরাসরি লিখলাম বা কেন এভাবে আসলো? স্পেসিফিক গ্র্যাভিটিকে যদি আমরা জি দ্বারা প্রকাশ করি, জি, তাহলে এইটা সমান আমরা কি লিখতে পারি? এইটা সমান আমরা লিখতে পারি রো ডিভাইডেড বাই হচ্ছে রো ডব্লিউ, তাই না? রো ডিভাইডেড বাই রো ডব্লিউ লিখতে পারি না? এই ডেনসিটি ডিভাইডেড বাই হচ্ছে পানির ডেনসিটি, এইটাই তো তার স্পেসিফিক গ্র্যাভিটি। আমাদের এখানে যে সিলিন্ডার, সেই সিলিন্ডারটাকে বোঝাই এই যে SYL সিলিন্ডার, তার মানে সিলিন্ডারের ডেনসিটি ডিভাইডেড বাই ওয়াটারের ডেনসিটি। তাহলে এখন যদি আমি এটা করি যে সিলিন্ডারের ডেনসিটি ইজিক্যালস টু জি এর ভ্যালু কত দেওয়া আছে? 0.8 ইন্টু হচ্ছে রো ডব্লিউ, তাই তো? আচ্ছা, এখন আপনি আমাকে জানান যে রো সমান সমান কি লেখা যায়? মাস ডিভাইডেড বাই ভলিউম লেখা যায়, মাস ডিভাইডেড বাই ভলিউম। তাহলে এখন সিলিন্ডারের ভর ডিভাইডেড বাই সিলিন্ডারের ভলিউম, সিলিন্ডারের ভলিউম কিভাবে লিখব? ভলিউম অফ সিলিন্ডার। আচ্ছা, তাহলে পানির ক্ষেত্রেও সেই একই জিনিসই লিখতে হবে যে ভলিউম অফ ওয়াটার ডিভাইডেড বাই হচ্ছে উপরে কোনটা হবে? মাস অফ ওয়াটার। এটাই তো ঠিক লিখেছি তো? দেখেন শুধুমাত্র ডেনসিটি সমান সমান আমরা ভর ডিভাইডেড বাই আয়তন এইটা করেছি, ডেনসিটি সমান সমান মাস ডিভাইডেড বাই ভলিউম এইটা লিখছি খালি। তো সিলিন্ডারের জায়গায় সিলিন্ডার লিখেছি, পানির জায়গায় পানি লিখেছি। এখন একটা জিনিস খেয়াল করেন যে এই সিলিন্ডারটা পানিতে ভাসছে, তাই না? তার মানে এর যে ভর, মাস অফ সিলিন্ডার আর মাস অফ ওয়াটার, দুইটা কি হয়ে গিয়েছে? ব্যালেন্সড আউট হয়ে গিয়েছে, অর্থাৎ সমান সমান হয়ে গিয়েছে। তার মানে এই সিলিন্ডার এবং মাস, সিলিন্ডার এবং ওয়াটারের যে হচ্ছে ভর, এই ভরটা কি হয়ে গিয়েছে? সমান সমান হয়ে গিয়েছে। তাহলে যদি সমান সমান হয় তাহলে এখানে আমরা কি লিখতে পারি? এটা কাটা দিতে পারি, তাহলে 1 ডিভাইডেড বাই ভলিউম অফ সিলিন্ডার ইজ ইকুয়ালস টু 0.8 1 ডিভাইডেড বাই ভলিউম অফ ওয়াটার, এটা লিখতে পারি না? আমার যে টোটাল ভর, সেই ভরটাকে পানি কি করছে? সমান পরিমাণ পানি কি করছে? ওই যে ওয়েট অফ ব্লক আর হচ্ছে ওয়েট অফ ওয়াটার, দুইটাকে যে সমান সমান ধরেছিলাম, মনে আছে? একটু যদি প্রিভিয়াস ম্যাথে যাই, ঘাবড়ে যাওয়ার কিছু নেই। এই যে এই লাইনটা মনে আছে আশা করি যারা যারা ক্লাস করেছিলেন।
যে ওয়েট অফ ব্লক এবং ওয়েট অফ ওয়াটারটা কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। তো সেইটাই লিখলাম। তো লেখার পর দেখেন আমাদের এই পর্যন্ত আসছে যে ভলিউম অফ সিলিন্ডার এবং হচ্ছে ভলিউম অফ ওয়াটার, এতটুকু আসছে। আচ্ছা, তাহলে ভলিউম অফ সিলিন্ডার সমান সমান আমরা এইটা লিখতে পারি কিনা, যে তার ক্রস সেকশন এরিয়া ইন্টু হচ্ছে হাইট, ক্রস সেকশন এরিয়া ইন্টু হচ্ছে হাইট। ক্রস সেকশন এরিয়াটা কি হবে, যেহেতু এটা একটা সার্কুলার সেকশন, পাই ডি স্কয়ার বাই 4 সমানই হবে। আচ্ছা, এখন এই যে 0.8 ইন্টু হচ্ছে 1 বাই ভলিউম অফ ওয়াটার। একটা বস্তু পানির নিচে কতটুকু পানিকে সে সরাবে, কতটুকু পানিকে সে সরাবে, যতটুকু পানিকে, যতটুকু অংশ তার পানির নিচে থাকবে অতটুকু অংশই সরাবে। তাহলে এইখানে যে ভলিউম অফ ওয়াটার, এটা সমান সমান আসলে কি, এই বস্তুটার ক্রস সেকশন এরিয়া এবং পানির নিচে তার যে এইচ আছে সেটা। আমার কথা কি বুঝতে পারছেন? এই ভলিউম অফ ওয়াটার সমান সমান আমরা লিখতে পারি এরিয়া ইন্টু এইচ বার। পানির নিচে ওই বস্তুটার ক্রস সেকশন সেটা কি চেঞ্জ হবে? একই থাকবে, কিন্তু পানির নিচে হাইট, কতটুকু পানি পানির নিচে সাবমার্জড আছে সেটা কি, এইচ বার। তাহলে যতটুকু পানির নিচে যাচ্ছে অতটুকু পানিকেই তো সে সরাবে। তাহলে এই পর্যন্তই সবাই আছেন আশা করি। তাহলে এখন দেখেন এই যে এ এবং এ দুইটাই কি একই ক্রস সেকশন এরিয়া, তাই না? আচ্ছা, তাহলে যদি এইটা হয় যে তাহলে এইচ বার ডিভাইডেড বাই এইচ ইজিক্যালস টু হচ্ছে 0.8, তাহলে এইচ বার সমান সমান 0.8 আর এইচ এর ভ্যালু ছিল 3 সমান সমান 2.4। এখান থেকে শুরু হয়েছে, এই যে এখান থেকে শুরু হয়েছে ওই পর্যন্ত গিয়েছে। এত কিছু যে এই যে এতটুকু যে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করলাম, তার মেইন পয়েন্টটা হচ্ছে এই প্রথম লাইনটা বোঝার জন্য, যে স্পেসিফিক গ্র্যাভিটি যদি কোনো কিছু দেয়া থাকে তাহলে ধরে নেবেন যে তার এতটুকু অংশই পানির নিচে ভাসবে। সবাই কি আমার এই ব্যাখ্যাটা বুঝতে পেরেছেন? যদি কোথাও কনফিউশন থাকে একটু জানাবেন। যদি কারো কনফিউশন না থাকে আমি সামনের দিকে আগাবো। আমাদের অঙ্ক এখনো শুরু হয়নি, হ্যাঁ? অর্থাৎ আমরা ডেপথ অফ ইমার্শন, কতটুকু পানির নিচে ভাসছে সেটা বের করলাম। কোথা থেকে? স্পেসিফিক গ্র্যাভিটি 0.8, এই পয়েন্টটা থেকে, যে তার স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 0.8। ঠিক আছে, সবাই হয়তো রেকর্ডিংয়ের অপেক্ষায় আছেন, যে রেকর্ডিং দেখে হয়তো সব কিছু বুঝে ফেলবেন। বাস্তবে তা অনেকটা হয় না। যাই হোক, সো 0.8, 2.4 এই মিটারটা হলো। তাহলে 2.4 মিটার অংশ পানির নিচে আছে, তার মানে তার সেন্টার অফ বাউন্সিটা কতটুকু হবে? অর্ধেক। তাহলে দেখেন ডিস্টেন্স অফ দি সেন্টার অফ বাউন্সি ফ্রম দ্য বটম অফ দি সিলিন্ডার, সিলিন্ডারের বটম, তাহলে সিলিন্ডারের বটম হচ্ছে এই যে ও পয়েন্ট, ও পয়েন্ট থেকে কতটুকু হবে? যে দেখেন 2.4 ডিভাইডেড বাই 2, 1.2 মিটার। তার মানে যে ও বি, সিলিন্ডারের বটম পয়েন্ট থেকে সেন্টার অফ বাউন্সি এই পয়েন্টের দূরত্ব হচ্ছে 1.2। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এই বস্তুটা একটি সলিড সিলিন্ডার, সলিড সুষম আর কি, সলিড। তাহলে সলিড সিলিন্ডার যখন বলেছে তখন তার সেন্টার অফ গ্র্যাভিটিটা কোথায় হবে? দেখেন, দ্য ডিস্টেন্স অফ দি সেন্টার অফ গ্র্যাভিটি ফ্রম দ্য বটম অফ দি সিলিন্ডার, তার টোটাল হাইট ছিল 3 মিটার, তার মানে 3-এর অর্ধেক। যেহেতু এটা একটা সলিড সিলিন্ডার, তাহলে তার সেন্টার অফ গ্র্যাভিটিটা তার টোটাল হাইটের কী হবে? অর্ধেকে হবে। তাহলে এখানে দেখেন 3 ডিভাইডেড বাই 2 করেছে। টোটাল হাইট হচ্ছে 3 মিটার এবং তার অর্ধেক হচ্ছে 1.5 মিটার। তাহলে ও জিটা পেয়ে গেল, এই যে জি পয়েন্টটা, ও জি। এখন ও জি সমান সমান হচ্ছে 1.5। তাহলে একবার পেলাম ও বি, আর একবার পেলাম হচ্ছে ও জি। এখন আমাদের লাগবে কি? ওই যে এম, মেটা সেন্টার। আর না হলে তো আমরা বুঝতে পারছি না যে সেটা কি নিচে আছে না কোথায় আছে। তাহলে দেখেন, তাহলে সেটা বের করার জন্য আমাদের অ্যাকচুয়ালি কী করতে হবে? আচ্ছা, তাহলে এই দুজনের মধ্যে যে ডিফারেন্সটা বিজি, এই যে এখানে বড় করে দেখালে এই যে
এই যে বিজি কতটুকু, এই যে 1.5 থেকে 1.2 বাদ দিবেন, তাহলেই হচ্ছে এই বি এবং জি এর মধ্যে যে পার্থক্য সেটা পেয়ে যাবেন। সেটা কত? 0.3 মিটার, 0.3 মিটার। এখন মোমেন্ট অফ ইনার্শিয়া আই ইজিক্যালস টু হচ্ছে পাই ডিটি টু 4 ডিভাইডেড বাই 64। আগেরটা ছিল হচ্ছে একটা রেক্টেঙ্গুলার সেকশন, আর এখন একটা হচ্ছে সার্কুলার সেকশন। তাহলে রেক্টেঙ্গুলার সেকশনের বেলায় একরকম হবে, সার্কুলার সেকশনের বেলায় আর এক রকম হবে। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া ফর সার্কুলার সেকশন পাই ডিটি টু 4 ডিভাইডেড বাই 64। আর ভলিউম কতটুকু? যতটুকু অংশ পানির নিচে আছে। তাহলে এই যে ক্রস সেকশন এরিয়া, যেহেতু ডায়ামিটার 3 মিটার, ডায়ামিটার হচ্ছে 3, তার মানে হচ্ছে পাই ডি স্কয়ার বাই 4, এইটা হচ্ছে তার কি ক্রস সেকশন এরিয়া। তাহলে এই যে ক্রস সেকশন এরিয়া করেছে এবং তার যে হাইট কতটুকু পানির নিচে আছে 2.4 মিটার, সেখান থেকে আমার এই ভলিউমটা বের হয়ে গেল। এখন এই যে বিএম সমান সমান আই ডিভাইডেড বাই ভি, কোথা থেকে পেলাম? এই যে এখানে আমরা কয়েকটা ইকুয়েশন বলছিলাম যে 3.1 ইকুয়েশন বিএম, যেটা আগের অঙ্কেও ব্যবহার করেছি। তাহলে বিএম সমান সমান আমরা পেয়ে যাচ্ছি আই ডিভাইডেড বাই ভি ইজ ইকুয়ালস টু 2.34 মিটার। তাহলে এখন দেখেন আমাদের হাতে একটা সূত্র আছে যে জিএম সমান সমান বিএম মাইনাস বিজি। পেয়েছিলাম না সূত্রটা? এই যে এখান থেকে বিএম মাইনাস বিজি। ভালো কথা। তো এখন দেখেন বিএম মাইনাস বিজি যখন করেছে, এখানে দেখেন 0.234 মাইনাস 0.3 মাইনাস চলে এসেছে। এখন এই মাইনাস আসার অর্থ কি? মাইনাস আসার অর্থ হচ্ছে যে মেটা সেন্টার এম ইজ বিলো দ্য সেন্টার অফ গ্র্যাভিটি। মাইনাস আসার অর্থ হচ্ছে যে এখানে মেটা সেন্টার যেটা আছে সেটা জি এর নিচে আছে, এরকম পজিশনে আছে। দেখেন এই হচ্ছে বি আর এই হচ্ছে জি, ঠিক আছে? আর এম এর পজিশনটা হচ্ছে এর মাঝ বরাবর, এইখানে আছে ধরেন এম। এটাই হচ্ছে আমরা এখান থেকে প্রুফ করলাম। তাহলে এখন যখন জি এর নিচে এম থাকবে তখন দেখা যায় সেটাকে আমরা আনস্টেবল কন্ডিশন বলে থাকি। এই যে এম ইজ লোয়ার দ্যান দ্য সেন্টার অফ গ্র্যাভিটি, এবং এটা হতে পারে, ইট ডিপেন্ডস, হ্যাঁ, পানিতে কিভাবে ভাসবে না ভাসবে, বস্তুটার নিজস্ব ওয়েট, তার উপরে ডিপেন্ড করবে। তাহলে এখানে যখন এই জিনিসটা হয়েছে, তাহলে এখানে নেগেটিভ সাইন দ্বারা এটাই বোঝাচ্ছে যে মেটা সেন্টারটা কোথায় আছে, জি এর নিচে। বিএম মাইনাস বিজি করলে এই জিনিসটা আসছে, বুঝতে পেরেছেন? তাহলে দ্য সিলিন্ডার ইজ ইন আনস্টেবল ইকুইলিব্রিয়াম। এই হচ্ছে ম্যাথ আপনাদের জন্য। এইটা হচ্ছে চ্যাপ্টার 3 এর অংশ। এখান থেকে এই যে আর্কিমিডিস প্রিন্সিপাল এগুলো পড়বেন, যেটা আমি প্রথম ক্লাসে দেখিয়েছি। মেটা সেন্টার কি, মেটাসেন্ট্রিক হাইট, এগুলো পড়বেন। আর এখানে একটা অঙ্ক আছে 3.6, এটা হচ্ছে 3.1 এক্সাম্পলটা যেভাবে করেছেন সলভ 3.6, যেটা আর কি আমরা 3.1 যে এক্সাম্পলটা আছে এর সাথে মিল আছে। আপনারা একটু বাসায় প্র্যাকটিস করবেন এই দুইটা ম্যাথ। হ্যাঁ, এক্সাম্পল 3.1 আমরা এক্সাম্পল করেছি, 3.1 করেছি, এরপর করেছি হচ্ছে এক্সাম্পল 3.2, 3.3 এবং 3.4। এই চারটা এক্সাম্পলের ম্যাথ আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আর এখানে যে এক্সারসাইজের যে ম্যাথ আছে তার ভেতরে এক্সাম্পল 3.6 দেখবেন যে সিমিলার কাইন্ড অফ ম্যাথ, একই জিনিস, জাস্ট কথাটা একটু ঘুরানো পেঁচানো। তো যদি কনসেপ্টটা ওভাবে ভালো মতো বোঝেন এটাও পারবেন। তো এটা আপনাদের বাসায় প্র্যাকটিসের জন্য বললাম, এবং এটা আমি হাইলি রিকমেন্ড করব। আপনাদের পরীক্ষায় আসার মতো একটা ম্যাথ, ক্লাস টেস্টেও আসতে পারে, মিড টার্মেও আসতে পারে, এই জন্য। ঠিক আছে? তো এই হচ্ছে চ্যাপ্টার 3 থেকে আপনাদের জন্য সাজেশন। থিওরি কী পড়বেন সেগুলো আমি বলে দিয়েছি। যেমন এখানে আমাদের স্টেবল ইকুইলিব্রিয়াম, আনস্টেবল ইকুইলিব্রিয়াম, নিউট্রাল ইকুইলিব্রিয়াম কখন কিভাবে হয় সেই জিনিসগুলো থিওরির জন্য পড়বেন। এরপর হচ্ছে আমরা এখানে মেটাসেন্ট্রিক হাইট পড়েছি। এরপর এই প্রথমে চ্যাপ্টারের শুরুতে বুয়েন্ট ফোর্স কি, বুয়েন্সি কি, তারপর হচ্ছে ফ্লোটেশন কি, আর্কিমিডিস প্রিন্সিপালটা হয়তো অনেকেই জানেন, কিন্তু এখানে সুন্দর মতো সেই স্টেটস লটাকে সুন্দর মতো বলে দেওয়া আছে।
এই হচ্ছে বিষয়, এই হচ্ছে থিওরির জন্য আপনারা যত কিছু পড়বেন। এবং ম্যাথ, এই যে 4টা এক্সাম্পলের ম্যাথ বুঝালাম, এর আশেপাশেই আপনারা দেখবেন। এবং এক্সারসাইজের যে একটা ম্যাথ আছে যেটা আমি আজকে রিকমেন্ড করলাম, সেটা হচ্ছে ভালো মতো খেয়াল করবেন। ঠিক আছে, এখন একটু আমি চ্যাপ্টার 4-এর দিকে যাব। যদিও আপনাদের ক্লাস টেস্টটা হচ্ছে চ্যাপ্টার 3-এর উপরে, বাট যেহেতু আমাদের সিলেবাসটা শেষ করতে হবে, সো আমি একটু হালকা আপনাদের একটু টাচ করিয়ে দিই যে কিভাবে জিনিসগুলো কাজ করে। চ্যাপ্টার 4টা হচ্ছে রিলেটিভ ইকুইলিব্রিয়াম অফ লিকুইডস। বিষয়টা হচ্ছে এরকম যে আমরা যে চ্যাপ্টার 3 পড়লাম, সেই চ্যাপ্টার 3-তে যেটা করেছি আমরা, সেটা হচ্ছে যে একটা বস্তু বা একটা বডি পানিতে ভাসে। একটা বস্তু বা একটা কিছু পানিতে ভাসে, তো পানিতে ভাসে ভালো কথা, কতটুকু ভাসে, কতটুকু অংশ পানির ভিতরে থাকে, কতটুকু বাইরে থাকে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এখন এই চ্যাপ্টার 4-এ রিলেটিভ ইকুইলিব্রিয়াম আছে, রিলেটিভ ইকুইলিব্রিয়াম। তাহলে রিলেটিভ ইকুইলিব্রিয়াম যদি হয়, এইটা হচ্ছে যে একটা পাত্র আছে, এই পাত্রের ভেতরে ধরেন পানি আছে। পানি বলতে আমি বোঝাচ্ছি যে কোনো একটা ফ্লুইড। এই পাত্রটা আছে, এই পাত্রটা কোথায় আছে? পানি, ভেতরে পানি আছে, এবং একই সময়ে সেই পাত্রটা পানিতেও ভাসে। হ্যাঁ, তাহলে এখন এই অবস্থায় যদি ভাসতে থাকে এবং এই বস্তুটা যদি একটা গতির সাথে সম্মুখীন হয়, অর্থাৎ তার একটা নিজস্ব এক্সেলারেশন আছে, সেই ক্ষেত্রে কি ঘটনা ঘটে থাকে সেইটা হচ্ছে এই রিলেটিভ ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে, সেইটা আমরা দেখব। পার্থক্য বুঝতে পেরেছেন? এটা হচ্ছে চ্যাপ্টার 3-তে, আর এটা হচ্ছে 4-এ। তো চ্যাপ্টার 3-তে যেটা ছিল সেটাতে হচ্ছে যে একটা বডি সে পানিতে ভাসতেছে, কেন ভাসতেছে, কিভাবে ভাসে, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হয়। আর চ্যাপ্টার 4 যেটা আছে সেটাতে হচ্ছে যে একটা বস্তু, তার ভেতরে ফ্লুইড আছে, সেই অবস্থায় সে যদি অন্য একটা ফ্লুইডে ভাসে, এই দুজনের মধ্যে কি রিলেশন এস্টাবলিশ হয়, সেটা হচ্ছে চ্যাপ্টার 4 রিলেটিভ ইকুইলিব্রিয়াম অফ লিকুইডস। ঠিক আছে? আচ্ছা, তো এইখানে একটা ছোট একটা ছবি আছে যে ভেসেল উইথ হরাইজন্টাল অ্যাক্সেলারেশন, ভেসেল উইথ হরাইজন্টাল অ্যাক্সেলারেশন। আমি এই ছবিটার, এটা হচ্ছে আফটার কন্ডিশন। আফটার মানে এটা আপনারা একটা পরের ছবি দেখতে পাচ্ছেন, আমি এর আগের বিফোরের ছবিটা এঁকে দিই, তাহলে হয়তো আপনারা ধরতে পারবেন যে কি থেকে কি হচ্ছে। ছবিটা হচ্ছে এরকম, একটু বাঁকা হয়ে গেছে। আচ্ছা, দুইটা ছবি পাশাপাশি আঁকছি, একটা হচ্ছে বিফোর আর একটা হচ্ছে আফটার। আফটার একটা আপনারা তো দেখতেই পাচ্ছেন। এই ধরেন একটা পাত্র আছে, বা ধরেন একটা ভেসেল আছে, ভেসেল, হ্যাঁ ভেসেল। তো ভেসেলের ভেতরে ফ্লুইড আছে, এই যে ফ্লুইড, ফ্লুইড আছে। এইটাই হচ্ছে এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, ফিগার 4.1, এটার বিফোর কন্ডিশন, এটার বিফোর কন্ডিশন। এখন বিফোর কন্ডিশন এবং আফটার কন্ডিশনের মধ্যে পার্থক্য কী? এই বস্তুটার ভেতরে পানি আছে এবং সে ধরেন নর্মাল মাটিতে আছে, হ্যাঁ। আর এই যে আফটার কন্ডিশনে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটা হচ্ছে যে এই পাত্রসহ জিনিসটাকেই যদি আমরা ওই অন্য একটা ফ্লুইডে, এই যে এরকম একটা ফ্লুইডে আমরা হচ্ছে কি করেছি, রেখে তার একটা এক্সেলারেশন দিই। এক্সেলারেশন তো বোঝেন, গতি, গতি। ঠিক আছে, ভেসেলটা মুভমেন্ট করছে, মুভমেন্ট যে কোনো একটা দিকে, যে কোনো একটা দিকে এই ভেসেলটা কি করছে, মুভমেন্ট করছে। করতে পারে না? যে আপনি একটা পানির বোতল নিলেন, পানির বোতল, সেই পানির বোতলটাকে কি করলেন, একটা এই যে আপনাদের ভার্সিটির সামনে যে তুরাগ নদী আছে, সেই তুরাগ নদীতে ছেড়ে দিলেন। তো সে তো এক জায়গায় দাঁড়ায় থাকবে না, থাকবে? সে কী করবে, সামনের দিকে বা যে কোনো একদিকে স্রোতের সাথে সে যাওয়া শুরু করবে। তো এই ঘটনাটাই হচ্ছে এই ছবির অংশ। তাহলে যে বিফোর কন্ডিশন হচ্ছে আপনার সেই পানির বোতল, আর আফটার কন্ডিশনটা হচ্ছে যখন আপনি পানির বোতলটাকে ওই তুরাগ নদীতে ফেলে দিলেন, তারপর সে চলতে শুরু করলো। এখন সেই চলতে থাকা অবস্থায় সেই পানের ভেতরে ফোর্সের কী ধরনের অবস্থা থাকে, বা ফোর্সের কারণে কী ধরনের কন্ডিশন অ্যাপ্লাই হয়, সেই জিনিসটাই হচ্ছে এইখানে বর্ণনা করা আছে। আচ্ছা,
এখন আমি একটু শর্টকাটে বলি। যখন ওই মুভমেন্ট হয়, এই ধরেন এদিক বরাবর ডান দিকে এই ভেসেলটা যাচ্ছে, তো ভেতরে যে পানিটা থাকে অথবা ফ্লুইডটা থাকে সে কিন্তু স্বাভাবিক অবস্থায় থাকে না। অর্থাৎ এই যে এ পয়েন্ট এবং বি পয়েন্ট দেখতে পাচ্ছেন, এরকম একটা অবস্থায় থাকে। এটা কি, যখন এই দিক বরাবর রাইট সাইড মুভমেন্ট হচ্ছে, রাইট সাইডে মুভমেন্ট হচ্ছে, তখন কি হয়, সামনের দিকের যে ফ্রন্ট, আর এটা হচ্ছে রিয়ার, ব্যাক সাইডে বলা যায় রিয়ার এন্ড, ফ্রন্ট এন্ড এবং হচ্ছে রিয়ার এন্ড, ফ্রন্ট সাইড অথবা হচ্ছে রিয়ার সাইড। তো ফ্রন্ট সাইডে যেটা হয় যে ফ্লুইডটা নিচের দিকে থাকে, আর পেছনের অংশের পানিটা কি হয়, উপরের দিকে উঠে যায়। আবারও বলছি, এই যে ভেসেলটা দেখতে পাচ্ছেন, ভেসেলটা হচ্ছে কি, এই ডান দিক বরাবর স্রোতের কারণে গতিতে আছে এবং এই ভেসেলের ভেতরেও পানি আছে। তো ভেসেলের ভেতরের পানির যে কি কন্ডিশন হয় সেটা হচ্ছে আমাদের বোঝার বিষয়, তাই না? কারণ আপনারা জানেন যে ধরেন লঞ্চে যদি উঠে থাকেন অথবা ট্রলারে যদি উঠে থাকেন, কন্টিনিউয়াস কিন্তু পানি তার ভেতরে থাকে, পানিতে মুভমেন্ট করছে ভালো কথা, প্লাস হচ্ছে ভেতরেও কিন্তু পানি প্রবেশ করে। এখন এই যে কন্ডিশনটা হচ্ছে যে তার যে দিক বরাবর সামনের দিকে আগায়, তার সামনের দিকে পানির অবস্থানটা থাকে নিচে, অর্থাৎ তার তো থাকার কথা এরকম, এই যে এরকম থাকার কথা সাম্যাবস্থায়, কিন্তু যখন এটা চলতে শুরু করে তখন তার সামনের অংশটা এই নিচের দিকে চলে আসে আর পেছনের অংশটা এরকম উপরের দিকে উঠে যায়। এই হচ্ছে ঘটনাটা ঘটে থাকে। এখন এই অবস্থায় তার উপরে কি কি ফোর্স অ্যাপ্লাই হয় সেটা একটু দেখি। একটা হচ্ছে যে আমরা যদি এখানে যতগুলো পার্টিকেল আছে, অনেকগুলো পার্টিকেল না, আমরা তার গুনতে পারবো না, তো না গুনতে পারলেও আমরা যে কোনো একটা পার্টিকেলকে নেই, সেই পার্টিকেলটা ধরেন ও পয়েন্ট, সেই পার্টিকেলটা হচ্ছে পয়েন্ট ও। তো এই ও পয়েন্টের উপরে কোন কোন ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেটা একটু দেখি। এই ডব্লিউটা হচ্ছে সেই পার্টিকেলের ভর বা ওয়েট, এই পার্টিকেলটার উপরে যে গ্র্যাভিটির কারণে যে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেটাকে বলি আমরা ওয়েট, ভর বা ওজন। তাহলে এই ডব্লিউটা কোন দিক বরাবর কাজ করছে, নিচের দিকে। আর এই পি ফোর্সটা কি, পি ফোর্সটা হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স। রেজাল্টেন্টটা কীভাবে আসলো, এই যে ডব্লিউটা নিচের দিকে কাজ করছে, আর এখানে এই যে এ বি যে সারফেসটা আছে, এ বি, এই সারফেসটার সাথে লম্বভাবে একটা ফোর্স কাজ করবে, লম্ব, এই ফোর্সটা হচ্ছে এফ। এখন এফ ফোর্সটা কিভাবে আসে, এফ ফোর্সটা এসেছে দ্য প্রেশার অফ অল কন্টাজিয়াস পার্টিকেলস অফ দ্য লিকুইড। অর্থাৎ এই যে ফ্লুইডের ভেতরে যে প্রেশারগুলো ছিল বা প্রত্যেকটা পার্টিকেলের যে প্রেশার ছিল সেটা একত্র হয়ে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। আমি যদি এইভাবে বলি যে সাপোজ ধরেন এই একটা ইনক্লাইন্ড সারফেস আছে আর এইখানে একটা বল আছে, আচ্ছা, তো বলের যে ওয়েট ডব্লু সেটা কোন দিক বরাবর কাজ করবে, নিচের দিকে। আর এই বলকে এই সারফেসের সাথে লম্বভাবে একটা ফোর্স অ্যাপ্লাই করা হয় যেটাকে আমরা নর্মাল ফোর্স বলি তো এইখানে এই নর্মাল ফোর্সটাকে আপনারা এফ কনসিডার করতে পারেন। জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এই কথাগুলো বলছি। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে এফ এবং ডব্লিউ এই দুজনের মাধ্যমে যে রেজাল্টেন্ট ফোর্স তৈরি হচ্ছে সেই রেজাল্টেন্ট ফোর্সটা হচ্ছে পি, এবং এই পি ফোর্সের কারণেই এই পার্টিকেলটা সামনের দিকে মুভমেন্ট করছে। এই পি ফোর্সের কারণেই এই ফোর্সটার কারণেই পার্টিকেলটা সামনের দিকে মুভমেন্ট করছে। তাহলে এখন আমরা ওই এফ ইজিক্যালস টু এম এ এই সূত্রটা জানি তো এখানে এই এফের জায়গাতেই আপনি পি বসাবেন, পি ইজিক্যালস টু এম এ। এই যে দেখেন পি ইজিক্যালস টু এম এ, সবাই আশা করে দেখতে পাচ্ছেন। এখন এখানে ফিগার 4.1 থেকে যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে যে আমাদের অ্যাকচুয়ালি এই কতটুকু থিটা ক্রিয়েট করবে, থিটা বুঝছেন তো, যে পানির একটা অংশ উপরে, এই যে এ পয়েন্ট,
আর একটা অংশ নিচের দিকে বি পয়েন্ট, এই যে অবস্থাটা তৈরি হয়, এখন এই কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয় এইটাই হচ্ছে আমাদের জানার বিষয়। কতটুকু অ্যাঙ্গেল তৈরি হয়, কতটুকু ভেলোসিটিতে গেলে কতটুকু অ্যাঙ্গেল তৈরি হয়, এইটাই হচ্ছে আমাদের জানার বিষয়। তাহলে এই যে থিটাটা, এই থিটাটা আপনারা আশা করি এই যে বইতে ছবিটা দেখতে পাচ্ছেন, এই যে বি পয়েন্টের কাছে এই যে হচ্ছে থিটাটা, এই যে থিটা, ঠিক আছে। আচ্ছা, এই থিটা সমান সমান আবার এই যে এইখানের এই থিটা, আশা করি একান্তর কোণ, অনুরূপ কোণ, এই সকল বিষয় আপনারা ভালো মতো বোঝেন। তো এই থিটা এবং এই থিটা এবং হচ্ছে এই থিটা আবার কিন্তু সেম। তাহলে এখন যদি আমাদের এই থিটার রিলেশনটা আনতে হয়, তাহলে এখন আমি করতে পারি ট্যান থিটা ইজিক্যালস টু হচ্ছে, এটা যদি থিটা হয় ট্যান থিটা ইজিক্যালস টু কি, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কোনটা দেখেন তো, এই যে এইটা যদি থিটা হয়, এই যে এইটা থিটা, তাহলে কি আসবে, লম্ব হবে হচ্ছে পি আর ডব্লু। তাহলে এখন দেখেন পি সমান 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 ডব্লু ট্যান থিটা, তার মানে ডব্লুটা হচ্ছে তার টোটাল ওয়েট, পি হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স। আবার পি ইজিক্যালস টু এম ডিভাইডেড এম ইন্টু এ, এফ ইজিক্যালস টু এম এ, সো পি ইজিক্যালস টু এম এ। এখন এম সমান সমান কি, ডব্লু ইজিক্যালস টু এম জি, তাহলে এম সমান সমান কি, ডব্লু বাই জি। তাহলে এটা আমরা ডব্লু বাই জি আনলাম। আলটিমেটলি আমরা এই দুইটা ইকুয়েশনকে ব্যবহার করে ট্যান থিটা ইজিক্যালস টু এ ডিভাইডেড বাই জি এইটা নিয়ে আসলাম, এ ডিভাইডেড বাই জি এইটা নিয়ে আসলাম। এখন এই জি এ কি আর হচ্ছে এ কি, এই ভেসেলটা তো একটা নির্দিষ্ট এক্সেলারেশন পেয়েছে, ত্বরণ পেয়েছে না, আর জি এর ভ্যালু তো আমরা জানি। তাহলে দেখেন খুব সুন্দরভাবেই আমরা যদি এ এবং জি এর যদি রিলেশন মানে রেশিও বের করি, এবং সেটা সমান সমান ট্যান থিটা, ট্যান থিটা ইজিক্যালস টু এ বাই জি, সেখান থেকে আমরা থিটা ইজিক্যালস টু ট্যান ইনভার্স এ ডিভাইডেড বাই জি, এটা করলেই আমরা কিন্তু এটা জানতে পারছি যে কোনো একটা ফ্লুইড যদি এরকম ভেসেলের ভেতরে থাকে, তার কতটুকু অংশ এরকম উপরের দিকে উঠে যাবে। এই যে এ এবং বি কন্ডিশন, এ এবং বি কন্ডিশন, তাহলে কতটুকু অংশ উপরের দিকে উঠে যাচ্ছে, এই থিটাটা কিন্তু আমরা এই শুধুমাত্র এখান থেকেই বের করে আনতে পারি। তো আশা করি মোটামুটি আপনারা একটু রেকর্ডিং ভিডিওটা দেখলে এই বিষয়টা আর একটু ক্লিয়ার হবেন। এখানে আসলে এই প্রমাণটাই দেখানোর জন্য যে থিটা ইজিক্যালস টু ট্যান ইনভার্স এ ডিভাইডেড বাই জি, কীভাবে আমরা এই অ্যাঙ্গেলটাকে শনাক্ত করতে পারি। এবং সামনে আমাদের এই চ্যাপ্টার থেকে ম্যাথ আছে দুইটা, আর 4.1 এবং হচ্ছে 4.2। তো আমরা যেহেতু এই থিওরি পার্টটুকু বুঝে ফেললাম, আশা করি সামনে আমাদের ম্যাথটা করতে সমস্যা হবে না। তো সবাই ক্লাস টেস্টের জন্য ভালো মতো প্রিপারেশন নেন, সব কিছু তো হচ্ছে ক্লাসরুমে দিয়ে দেওয়াই আছে, আজকের রেকর্ডিংটাও পেয়ে যাবেন। আজকের ক্লাস এই পর্যন্তই।